হ্যালো, গুড ইভিনিং বাচ্চা পার্টি। আমার প্রিয় সঙ্গী সাথীরা, আমার প্রিয় বন্ধু বান্ধবীরা সবাই আমাদের এই কেজিসি চ্যানেলে আস্তে আস্তে জয়েন্ট হয়ে যাও। ওকে, আজকে পরিবেশের জন্য ভাবনার ক্লাস নম্বর 3। প্রথম ক্লাস ইন্ট্রোডাকশনে গেছে, সেকেন্ড ক্লাসে আমরা ট্রপোস্ফিয়ারের বেসিক কিছু আইডিয়া দেখেছি, আর থার্ড ক্লাসে আমরা ট্রপোস্ফিয়ারটাকে প্রায় শেষ করে ফেলবো। এরপর আমরা অন্য স্ফিয়ারে যাব। এর জন্য আমাদেরকে একটু কষ্ট করে পড়াশোনাটা করতে হবে। ওকে, দেখো, খুব একটা জটিলতার কিছু নেই, সবাই আস্তে আস্তে যুক্ত হও। আমাদের যদিও এটা রেকর্ডিং ক্লাস, তবুও রেকর্ডেড ক্লাস হওয়া সত্ত্বেও তোমাদেরকে একটুকুনো ফিল হতে দেবো না যে এটা রেকর্ডেড ক্লাস বলে। মনে করবে এটা তোমাদের লাইভ ক্লাস চলছে, ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আমরা আমাদের টপিকের দিকে একটু একটু করে অগ্রসর হই। ট্রপোস্ফিয়ারের আমরা আজকে সেকেন্ড নম্বর ক্লাস করছি, আর হোল যে ক্লাস আমাদের যে ব্যাচ স্টার্ট হয়েছে সেই ব্যাচের এটা 3 নম্বর ক্লাস। ওকে, কোনো প্রবলেম হওয়া কিন্তু কথা নয় এখন পর্যন্ত, কারণ এখনও আমি কিছু স্টার্ট করিনি। স্টার্ট হলে তারপর প্রবলেম হবে। চলো, ফার্স্ট আমরা দেখতে যাচ্ছি যে ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়। একটা মোস্টলি টার্বিউলেন্স এরিয়া বা টার্বিউলেন্স স্ফিয়ার বলা হয়, মানে যেটাকে বাংলাতে বলে ক্ষুব্ধমণ্ডল। এটা বলার প্রধান কারণ কি কি আছে এবং কেনই বা এটাকে আমরা এতটা বেশি পড়ব, তার স্পেসিফিকেশন সমস্ত কিছু আমরা এখানে দেখব। তো আমরা আস্তে আস্তে আজকে হেডিং দিচ্ছি ট্রপোস্ফিয়ার। এরপর এই হেডিংয়ের মধ্যে আমরা ফার্স্ট পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট আমরা লিখব, দিস ইজ মোস্টলি টার্বুলেন্স এরিয়া। ওহো, এইভাবে লিখলে খারাপ দেখাচ্ছে। দেখো, প্রথম একটু সমস্যা হবে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, স্পিডও চলে আসবে। নাম্বার 1, মোস্ট টার্বুলেন্স, TURBULANCE। ওকে, দেখো, TURBULANCE এই বানানটা ঠিক আছে, কোথাও যদি আমি TAR করে রাখি তাহলে সেটা ভুল। বানানটা একটু ঠিক করবে এখানে, হ্যাঁ। এরিয়া, এটা আমরা বেসিক্যালি একটু দেখব। এর কারণ, এটাকে কি বলা হচ্ছে, কারণ কি, কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখো, আমি যেখানে স্টার মার্ক দিচ্ছি সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। দেখো, মোস্টলি টার্বুলেন্স এরিয়া বলতে কি বোঝানো হয় আর কেন বলা হয়, তার প্রথম পয়েন্ট আমরা লিখব। একদম প্রথম ফার্স্ট পয়েন্ট, এটা কি একটা রোটেটিং স্ফিয়ার বা রোটেটিং স্তর বা ঘূর্ণায়মান স্তর। আমরা লিখতে পারি ইট ইজ রোটেটিং স্ফিয়ার। ঠিক আছে, এর জন্য কি হয়টা কি এখানে তাহলে এখানের যে বায়ু থাকে সেই বায়ু কিন্তু গতিবেগ থাকবে, সেই বায়ুর অবশ্যই থাকা উচিত, কারণ এটা যেহেতু রোটেটিং, এর সাথে সাথে বায়ুর কিন্তু একটা গতিবেগ থাকে। তাহলে সেইটাই আমরা এখানে লিখব, ইন দিস স্ফিয়ার বা ইন ট্রপোস্ফিয়ার, টিটা বড় হাতের লিখছি, ইন ট্রপোস্ফিয়ার এয়ার ফ্লোজ ইন হাই স্পিড, খুব দ্রুত গতিতে এখানে বায়ু প্রবাহিত হয়। বা ইন দিস স্ফিয়ার এয়ার কন্টেন্স হাই স্পিড ইনফ্লো, এইরকমও আমরা ইংলিশে লিখতে পারি।
নেক্সট পয়েন্টে আমরা কি লিখতে পারি? নেক্সট পয়েন্টে আমরা লিখতে পারি যে টেম্পারেচার এর চেঞ্জ হতে থাকে, তাই তো? টেম্পারেচার ইজ চেঞ্জড উইথ হাইট, চেঞ্জড উইথ হাইট, টেম্পারেচার ইজ চেঞ্জড উইথ হাইট। উচ্চতার সাথে সাথে আমাদের টেম্পারেচার বা উষ্ণতার পরিবর্তন ঘটে। তার পরের পয়েন্টে আমরা কি লিখব? তার পরের পয়েন্টে আমরা দেখব যে এখানের ওয়েদার সবসময় চেঞ্জ হতে থাকে। ক্লাইমেট, আবহাওয়া, ক্লাইমেট চেঞ্জ ইন এভরি মোমেন্ট, এভরি মোমেন্ট। আবহাওয়া কিন্তু প্রতিনিয়ত বা প্রতি মুহূর্তে চেঞ্জ হতে থাকে। পরবর্তী পয়েন্ট আর কি লিখতে পারি? এর পরবর্তী পয়েন্ট আরও লিখতে পারি ধূলিকণা, যেটাকে বলা হচ্ছে ডাস্ট, জলীয় বাষ্প, ওয়াটার ভেপার, এর সাথে সাথে এরোসল, এরোসলস, আর ক্লাউড বা মেঘ এই স্তরে দেখা যায়। আর শোন ইন দিস স্ফিয়ার, সরি ইট হয়ে গেছে, শোন ইন দিস স্ফিয়ার, এই স্তরে কি কি দেখা যায়? ডাস্ট, জলীয় বাষ্প, এরোসল এবং ক্লাউড মানে মেঘ, এই সমস্ত জিনিস আমরা এখানে দেখতে পাই। তাছাড়া আরও কিছু ঘটনা ঘটে। এর সাথে সাথে দেখো এখানে কি হয়, যে সেন্ট্রিফিউগাল ফোর্স থাকে, CENTRI, তাই তো? সেন্ট্রিফিউগাল ফোর্স আর প্রেসার, সেন্ট্রিফিউগাল ফোর্স এবং প্রেসারের পরিবর্তন বা চেঞ্জ অফ প্রেসার, আমি একটু ভুল লিখেছি, ফ্ল্যাকচুয়েশন বা চেঞ্জ, ফ্ল্যাকচুয়েশন, TUATION, ফ্ল্যাকচুয়েশন অফ প্রেসার, প্রেসারের পরিবর্তন বা চাপের পরিবর্তন, মানে কোথাও কোথাও উচ্চচাপ, কোথাও কোথাও নিম্নচাপ, এই রকম ঘটনাগুলি এখানে ঘটে থাকে। এই যে ফ্ল্যাকচুয়েশন অফ প্রেসার, এটাকে যদি আমি ডেমনস্ট্রেট করতে যাই তোমাদের সামনে, কিভাবে করব দেখো। ধরো আমাদের এটা পৃথিবীর উপরিস্তর, এখানে গরম বাতাস উপর দিকে উঠে গেছে, উঠে যাওয়ার ফলে এই এরিয়াটা তৈরি করেছে কি লো প্রেসার এরিয়া, প্রেসার এরিয়া। ওকে, তাহলে সাইডের যে প্রেসার, যে সাইডের প্রেসার কি হবে? হাই প্রেসার এরিয়া হবে সাইডের এরিয়াটা। এই হাই প্রেসার এরিয়া থেকে বায়ু কি করবে? ছুটন্ত অবস্থায় এই লো প্রেসার এরিয়ার দিকে এগিয়ে আসবে। ঠিক আছে, এই রকম ঘটনা ঘটতে পারে এখানে। তাহলে সমস্ত কিছুর কারণে এত কিছু ঘটনা ঘটছে, এই সমস্ত ঘটনার কারণে ফর অল দোজ বা অল দোজ, এই সমস্ত কিছু অকার্স নিয়ে আসে, কি নিয়ে আসবে? স্টর্ম মানে ঝড়, তাছাড়াও বৃষ্টিপাত, তাছাড়াও আর কি আনতে পারে? লাইটনিং,
লাইটনিং শব্দের অর্থ হচ্ছে বজ্রপাত। এই সমস্ত ইটিসি ন্যাচারাল ফেনোমেনা আস্তে আস্তে আমরা বাংলায় কনভার্ট হয়ে যাব, থাকো না, আস্তে আস্তে দেখো, এইটাই আস্তে আস্তে বাংলায় চলে যাবে। ন্যাচারাল ফেনোমেনা ইন ট্রপোস্ফিয়ার। তাহলে দেখো এখানে এত কিছু ঘটনা ঘটছে, এই সমস্ত ঘটনার কারণে এখানে ঝড়, বৃষ্টিপাত, বজ্রপাত এই রকম ঘটনাগুলি ঘটে থাকে। সেই কারণের জন্য তার জন্য এই স্তরটাকে ফর দিস, এই ঘটনা ঘটার জন্য এই স্তরটাকে কি বলা হয়? কল্ড স্ফিয়ার অফ স্ফিয়ার অফ টার্বিউলেন্স, বা বাংলায় বলে ক্ষুব্ধ মণ্ডল। বানানটা ভালো করে লিখতে হবে। দেখো তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, এখানে আমি বোর্ডের সামনে শুধুমাত্র লিখছি। ওকে, তাহলে এটাকে ক্ষুব্ধমণ্ডল বলার কারণটা কি আমরা জানতে পারলাম। এটা একটা খুব ভালো কোশ্চেন আছে পরীক্ষায়, ওই জন্য আমরা এটাকে একটু ধরে ধরে পড়ছি। চলো নেক্সট আমরা কি দেখব? নেক্সট আমরা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দেখব, যে পয়েন্টটার জন্য এই স্তর বিখ্যাত, বা এই স্তরের থাকার প্রধান কারণ, বা এই স্তরে আমরা বেঁচে আছি তার প্রধান কারণ এটাও বলা যেতে পারে। এটা মেনটেন করে, এটা কি মেনটেন করে জানো? এটা মেনটেন করে ওয়াটার সাইকেল। ওয়াটার সাইকেল মানে জলচক্র, ওয়াটার সাইকেল মানে জলচক্র, অ্যান্ড এবং টেম্পারেচার অফ আর্থ সারফেস। পৃথিবী, ধরো যদি আমরা একটা ছবি আঁকি তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। যদি এটা পৃথিবী হয় বা পৃথিবীর উপরিভাগ হয়, পৃথিবীর উপরিভাগে যে টেম্পারেচার থাকে, যে টেম্পারেচারের জন্য জীবকুল বেঁচে থাকার উপযোগী হয় এখানে, সেই টেম্পারেচার মেনটেন করে হচ্ছে এই স্তর। ওকে, একটা স্তর, যে স্তর এই টেম্পারেচারটাকে মেনটেন করে। তাছাড়াও আর কি করে? ওয়াটার সাইকেল। ওয়াটার সাইকেল বলতে ধরো এখানে জল আছে, জলভূমি থেকে আমরা কি জানি? জলভূমির উপরিভাগ থেকে জলীয় বাষ্প, জল গরম হয়ে কি হয় না, বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প তৈরি করে। কার জন্য? সূর্যের আলোর উপস্থিতিতে। এরপর বাতাসে যে ছোট ছোট ধূলিকণাগুলি ঘুরছে, অ্যারোসল গুঁড়ো ঘুরছে, সেখানে এই জলীয় বাষ্প জমা হয়ে তৈরি করে মেঘ, দিয়ে এটা কনডেন্স হয় বা ঘনীভূত হয়। ঘনীভূত হয়ে এই মেঘ বৃষ্টিপাতের সৃষ্টি করে, তার সাথে বজ্রপাতও ঘটায় এই মেঘে। ঠিক আছে, এই যে বৃষ্টিপাত হয়, এই জল বাষ্পীভূত হয়ে উপরে ওঠা, আবার সেটা নিচে নামা, এই যে প্রক্রিয়াটাকে, এটাকে বলা হচ্ছে ওয়াটার সাইকেল। ঠিক আছে, খুব খুব সুন্দরভাবে দেখো ওয়াটার সাইকেলকে ডিসকাস করা হয়েছে। এরকম সুন্দরভাবে সব জায়গায় ডিসকাস করা হয় না। বেসিক্যালি এটাই মেনলি ওয়াটার সাইকেলের বা জলচক্র কাকে বলে সেই জিনিস। এরপর দেখো এর ডিটেলসে যদি আরও ঢুকতে যাই আরও অনেক কিছু হবে, যেহেতু আমাদের জলচক্র এখন নেই, তাই আমরা এইটুকু আমরা জানবো যে জলচক্র জিনিসটা কি। আর আর্থের টেম্পারেচার বলতে এই স্তর দেখো, এই পৃথিবীর উপরিভাগে যত উপর থেকে সূর্যের রোদ আসে, সূর্যের আলো পৌঁছায়, সমস্ত অংশ কিন্তু সে আর ফিরে যেতে দেয় না, তার কিছু অংশ এখানে স্টোর করে রেখে দেয়।
যার জন্য এখানে জীবকুল বেঁচে থাকার মতো একটা পরিবেশের সৃষ্টি হয়। ঠিক আছে, এই জন্যই কি করে এই টেম্পারেচারটাকে এইভাবে এরা টেম্পারেচার মেনটেন করে। প্রত্যেকটা লাইন খুব ডিটেলসে আলোচনা হচ্ছে। আচ্ছা দেখো, প্রথম ক্লাস যারা করেছে তারা বুঝতে পারবে যে খুব একটা ভালো ক্লাস হতে চলেছে এইটাও। এই তো ক্লাসের সবে শুরু হয়েছে, এখন অনেক কিছু বাকি আছে, দেখো না কি হয়। দেখো এর পরের পয়েন্ট দেখো, আমি 6 নম্বর পয়েন্ট দিচ্ছি, পয়েন্ট নম্বর 6। পয়েন্ট নম্বর 6-এ আমরা কি দেখব? এর পরের পয়েন্টে আমরা দেখব এই স্তরের উচ্চতার সাথে সাথে চাপের কি পরিবর্তন হয়, মানে ভেরিয়েশন অফ প্রেসার উইথ হাইট। ভেরিয়েশন অফ প্রেসার উইথ হাইট। এটা আমরা দেখব। এটা আমরা দেখতে গেলে আমাদেরকে বেসিকলি মনে রাখতে হয় প্রেসার যত যত হাইটের উপর দিকে যাব তত প্রেসার ডিক্রিজ হবে। আচ্ছা, মনে রাখতে হয় বললাম, এরপরে কেন মনে রাখবো, এইরকম ঘটনাটা কেন ঘটে সেটাও তো আমাদের জানতে হয়। দেখো, ভূপৃষ্ঠের কাছাকাছি এরিয়ায় বায়ু, ধূলিকণা, জলীয় বাষ্প সমস্ত কিছু বেশি পরিমাণে আছে। যত উপর দিকে যাচ্ছি তত কি জায়গা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, মানে এইখানে যে বায়ুটা আছে সেই বায়ুটা এই এরিয়াটা দেখো, এরিয়া দেখো একটা নির্দিষ্ট এরিয়া আছে, সেই এরিয়ার মধ্যে বাতাস আছে। আর যত আমরা উপর দিকে যাচ্ছি তত আমাদের এরিয়া বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বাতাস একই পরিমাণ থাক না, এরিয়া বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি বাতাসটা আর কি বেশি চাপ দিতে পারছে না, সেটা কি চারদিকে ছড়িয়ে যাচ্ছে। এই বাতাসটাই উপর দিকে এসে আরও হালকা হয়ে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, প্রেসারটা বা চাপটা যে ক্রিয়েট করার জন্য যে জায়গাটা কমানো হয়, একটা জায়গার মধ্যে কিছু বাতাস রেখে সেই জায়গাটাকে কমানো হলে সেখানে চাপ বাড়বে। বাট তুমি যদি বাতাস একই রেখে দাও, দিয়ে জায়গাটাই বৃদ্ধি করে দাও, তখন কি হবে, বায়ুটা চারদিকে আরও ছড়িয়ে যাবে, এর ফলে কি চাপ কমে যাবে। তাহলে উপর দিকে যত উঠা যাচ্ছে, মানে হাইট যত উঠছে, প্রেসার বা চাপ কি হচ্ছে তত কমছে। এটা প্রত্যেকটা স্তরে ফিক্সড একই রকম ঘটনা ঘটবে, যত উপরের দিকে উঠতে থাকবো প্রেসার কমবে। এই একটা কারণ হলো। তাছাড়াও আরও কারণ আছে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এয়ার মলিকিউল বা গ্যাস মলিকিউল যেগুলো আছে ওগুলো নিচেই বেশি থাকে, উপর দিকে আর উঠতে পারে না। এর ফলে কি হয়, খুব একটা উপরে আস্তে আস্তে যেতে যেতে কি হয় না, ওই গ্যাস মলিকিউলগুলোর সংখ্যাই কমতে থাকে। তাহলে জায়গা একে বেশি পেয়ে গেল, আবার গ্যাস এর অণুগুলোর সংখ্যাও কম, অর্থাৎ কি ঘটনা ঘটবে, এর ফলে তো বোঝাই যাচ্ছে ওখানে চাপ আরও কমবে। তাহলে যত উপরের দিকে আমরা যাব তত চাপ কমতে থাকবে। ঠিক আছে, এটাই আমরা একটু ভালোভাবে লিখি, লেখার পর আবার আমরা এগিয়ে যাচ্ছি। প্রেসার ডিক্রিজ উইথ হাইট ইনক্রিজ। প্রেসার decreases with height increases। আচ্ছা, আর কি বলা যেতে পারে, এর কারণটা হোয়াই, এর কারণ কি? এর কারণ হচ্ছে দ্য এয়ার মলিকিউল অ্যান্ড গ্যাসেস, the air molecule and gases are in low quantity with height increases। তার মানে কি, যত উপরের দিকে উঠছি তত আমাদের কোয়ান্টিটি মানে পরিমাণে কমে যাচ্ছে এয়ার মলিকিউলগুলো। ফর দিস দ্য প্রেসার বিং ডিক্রিজ, তাই তো, ফর দিস লিখতে পারি এরকম, ফর দিস প্রেসার
বিং ডিক্রিজড, আস্তে আস্তে চাপটা কমতে থাকছে। এই হচ্ছে আমাদের ভ্যারিয়েশন অফ প্রেসার উইথ হাইট, মানে হাইটের সাথে সাথে প্রেসারের ভেরিয়েশন এইরকমভাবে ঘটে। এরপর আরেকটা ভেরিয়েশন ঘটে যেটা হাইটের সাথে সাথে, যাকে বলবো টেম্পারেচারের ভেরিয়েশন, ভ্যারিয়েশন অফ টেম্পারেচার উইথ হাইট। নেক্সট পেজে যাই। একটা পয়েন্ট দাও, 7 নম্বর পয়েন্ট, যেহেতু আগের পয়েন্টটা কত ছিল, 6 নম্বর পয়েন্ট ছিল, কত নম্বর, 6 নম্বর, তাহলে এইটা হবে 7 নম্বর। পয়েন্ট নম্বর 7 লেখা আছে, হ্যাঁ। দেখো পয়েন্ট নম্বর 7-এ আমরা আলোচনা করব ভ্যারিয়েশন অফ টেম্পারেচার উইথ হাইট। ভেরিয়েশন অফ টেম্পারেচার, এক মিনিট দাঁড়াও, প্রেজেন্টেশনে একটু ডিস্টার্ব করছে, একটু দাঁড়াও। ততক্ষণ আমরা একটু জল খেয়ে নিই। ওকে, লেটস গো। দেখো আমাদের একটু জল খাওয়ার টাইমও পেয়ে গেছি আমরা। এরপর আমরা পড়বো ভেরিয়েশন অফ টেম্পারেচার উইথ হাইট। কত নম্বর পয়েন্ট ছিল, 7 নম্বর পয়েন্ট। অ্যাকচুয়ালি পেনটা নিতে ভুলে গেছি। 7 নম্বর পয়েন্ট, ভেরিয়েশন, VARIATION, ভেরিয়েশন অফ টেম্পারেচার উইথ হাইট। ভেরিয়েশন অফ টেম্পারেচার উইথ হাইট, এটা আমরা একটু ডিসকাস করব, আলোচনা করব। দেখো আগে আমরা কি পড়লাম, ভেরিয়েশন অফ প্রেসার উইথ হাইট। তাহলে এখান থেকে কি জানা গেল, যে যত উপরের দিকে যাচ্ছি প্রেসার তত, বলো, হ্যাঁ, প্রেসার তত কমবে, যত উপরের দিকে যাব প্রেসার তত কমবে। আর টেম্পারেচারের ক্ষেত্রে কি হয়, টেম্পারেচারও যত উপরের দিকে যাব, শুধুমাত্র এই স্তরের জন্যই বলছি, যেহেতু আমরা এখন এই স্তরটা পড়ছি। দেখো প্রেসারের সাথে হাইটের ওটা হচ্ছে পুরো ইউনিভার্সাল, সমস্ত জায়গায়, কিন্তু টেম্পারেচারের সঙ্গে হাইট এটা কিন্তু একটু আলাদা, প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা। এখানে আমরা কি পড়বো, দেখো এখানে পড়বো টেম্পারেচার ডিক্রিজ উইথ হাইট ইনক্রিজ। টেম্পারেচার ডিক্রিজ উইথ হাইট ইনক্রিজ। দেখো অনেক জায়গায় তোমরা পড়বে যে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, যে ঠান্ডা হয়ে যাচ্ছি, এরকম ঘটনা ঘটছে, এত কিছু এইরকম ঘটনা পড়বে, যে এই স্তরে ঠান্ডা হয়ে যাচ্ছি, আবার পরের স্তরে গরম হচ্ছি, আবার পরের স্তরে ঠান্ডা হচ্ছে, আবার পরের স্তরে এরকম এরকম ঘটনা পড়বে। বাট কেন হচ্ছে সেই আমরা উল্টা জিনিসটা পড়ছি। দেখবে অনেক জায়গায় পড়বে তোমরা যে একটা
হিমালয়কে ধরে রাখো, হিমালয়কে ধরে যদি আমরা এই সমস্ত জিনিস পড়াশোনা করি তখন আমরা জানবো যে এই স্তরের মধ্যে হিমালয় আছে। তার মানে কি, যত উপরের দিকে উঠছি তত টেম্পারেচার কি কমছে, কারণ ওখানে বরফ জমে আছে, তার জন্য কমছে। এই কমছে এই জিনিসটা বোঝা যাচ্ছে এখান থেকে। কিন্তু এইটা কি সঠিক পড়ার নিয়ম? না, এটা পড়ার নিয়ম নয়। কারণ হিমালয়ে বরফ জমে আছে তার জন্য পুরো ট্রপোস্ফিয়ারে যে ওপরের দিকে উঠলে ঠান্ডা হবে এইরকম কারণ নয়। কিন্তু কারণ কি হতে পারে, ট্রপোস্ফিয়ারের উপরে যত উঠছি তত ঠান্ডা, তার জন্য হিমালয়ে বরফ জমে আছে উপরের দিকে, এইরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। এইরকম ঘটনাই প্রকৃতিতে ঘটে, ঠিক আছে? তাহলে তোমরা কি এতদিন উল্টো পড়ছিলে, এরপরে সোজাভাবে পড়বে যে ট্রপোস্ফিয়ার প্রচণ্ড ঠান্ডা হয় উপরের দিকে, তার জন্য কি হয়, যখন উপরের দিকে উঠা যায় তখন আস্তে 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 টেম্পারেচারটা কি হয়, কমতে থাকে। তাহলে এখানে হাইটের সাথে টেম্পারেচারের ব্যস্ত সম্পর্ক হয়। দেখো, আমাদেরকে পড়তে হবে হোয়াই, মানে কোনো কিছুর সঙ্গে রিলেট করে আমরা মনে রাখবো না, আমরা জানবো যে কি জন্য ঘটনাটা ঘটছে, হোয়াই। আমাদের এই কোশ্চেনটা থাকা দরকার, হোয়াই। এটা থাকলে আমাদের কাজ হয়ে যাবে। এই কোশ্চেনটার উত্তরের পরে দেখো, প্রথমত এয়ার প্রেসার একটু আগেই পড়ে রেখেছি। দেখো, টেম্পারেচারের সঙ্গে প্রেসারের কিন্তু সরল সম্পর্ক। একটা টায়ারকে দেখবে রোদে রেখে দিলে কি হয়, টায়ারটা আস্তে আস্তে গরম হয়ে যায় এবং কি বাতাসটা চাপ দিয়ে ফাটিয়ে দেয়, এরকম ঘটনা ঘটে। তার মানে কি, দেখো, যখন আমি টেম্পারেচার বাড়ানোর চেষ্টা করব চাপ বাড়বে, অর্থাৎ যদি আমি চাপ বাড়াই তখন আমার টেম্পারেচার বৃদ্ধি পাবে, আর যদি চাপ কমাই টেম্পারেচার কমবে। এরকমই ঘটনা ঘটে। তো একটা বেলুনকে রোদে রেখে দিলে একটু পরে ফেটে যায় কেন? তার কারণও এটা যে আস্তে আস্তে কি হয়, টেম্পারেচার বৃদ্ধি পায় বেলুন গ্যাসের মধ্যে এবং কি হয়, চাপ বৃদ্ধি পায়, এর ফলে ফেটে যায়। তাহলে চাপের সঙ্গে টেম্পারেচারের আমরা সরল সম্পর্ক দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা বলতেই পারি যে দেখো, উপরের দিকে যত যাচ্ছি তত কি হচ্ছে, চাপ কমছে, এর ফলে টেম্পারেচারও কমবে। ডিউ টু লো প্রেসার দ্য টেম্পারেচার ডিক্রিজ। ডিউ টু লো প্রেসার টেম্পারেচার decreases, ওকে, এটা আমরা বলতে পারি। সেকেন্ড পয়েন্ট আমরা কি বলবো, সেকেন্ড পয়েন্ট আমরা বলবো যে গ্রিন হাউস গ্যাস এর উপস্থিতি, কনসেন্ট্রেশন অফ গ্রিন হাউস গ্যাস, মানে গ্রিন হাউস গ্যাসের উপস্থিতি, এটাও হতে পারে। কি হচ্ছে দেখো, এক নম্বর কি আছে, ওয়াটার ভেপার, তার সাথে সাথে CO2 জলীয় বাষ্প, CO2 এগুলো কি করে, আস্তে আস্তে কমতে থাকে, ডিক্রিজ উইথ হাইট, বা অল্টিটিউড বলা হয়। হাইটের সাথে সাথে এটা কি হয়, কমতে থাকে। ফর দিস টেম্পারেচার, TEMPERATURA, টেম্পারেচার ডিক্রিজ, টেম্পারেচার কি হয়, আস্তে আস্তে কমতে থাকে। কারণ কি, দেখো, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, এই সমস্ত জিনিস আমরা যত উপরের দিকে যাব আমরা জানতেই পেরেছি যে আস্তে আস্তে বায়ুর এয়ার প্রেসার কমে। তার কারণ কি কি আছে, মলিকিউল, বায়ুর মধ্যে যে কণা আছে, গ্যাসীয় কণা আছে, সেগুলোর পরিমাণ কমতে থাকে, ঠিক আছে? এই যত এগুলো কমতে থাকবে তত কি হয়, টেম্পারেচার এখানে বৃদ্ধি পাবে, ঠিক আছে? কারণ আমরা হোয়াই কোশ্চেন করেছি অ্যান্ড তার উত্তরও আমরা পাচ্ছি। দেখো, 3 নম্বর পয়েন্ট আরও আছে, আরও 3 নম্বর পয়েন্ট কি আছে,
যে অ্যাবজর্পশন অ্যান্ড রিএমিশন অফ কামিং সোলার রেডিয়েশন, এটা একটা পয়েন্ট হিসেবেই রেখে দিই। অ্যাবজর্পশন অ্যান্ড রিএমিশন অফ ইনকামিং সোলার রেডিয়েশন, মানে পৃথিবীর উপরিস্তরে গ্রিনহাউস গ্যাস আছে, যার জন্য সূর্য থেকে আগত রশ্মিকে এরা সমস্তটাকে ফিরে যেতে দেয় না, কিছুটা ফিরে যায় এবং কিছুটা এখানে আটকে রয়ে যায়। ঠিক আছে, নিচেই থাকে। যত উপরের দিকে যাব তত কিন্তু এই যে রিএমিশনের কারণে, মানে সোলার রেডিয়েশন যেটা হচ্ছে, মানে অ্যাবজর্পশন যেটা হচ্ছে, এটা ভূপৃষ্ঠের সংলগ্ন অঞ্চলে বেশি হয়। আর যত উপর দিকে যাব তত এর পরিমাণটা কমতে, এটার মান কমতে থাকবে আস্তে আস্তে। এর জন্য কি হয়, যত উপরের দিকে যাচ্ছি এই স্তরের ক্ষেত্রে, পার্টিকুলারলি এই স্তরের ক্ষেত্রে, এই 2-3টি কারণের জন্য টেম্পারেচার কি হয়, উপরের দিকে গেলে কমে। হ্যাঁ তোমাকে বলছি কালো জ্যাকেট, ওই তোমাকে, হ্যাঁ কালো জ্যাকেট তোমাকেই বলছি, বলো কমতে থাকে। আমার সাথে সাথে বলার চেষ্টা করো, তাহলে তো তোমরা একটু প্র্যাকটিস হবে না। আচ্ছা দেখো, এরপর আমরা আজকে একটু সামান্য একটু পড়বো, বেশি নয়, খুবই সামান্য একটু পড়বো, যেটাকে বলা হচ্ছে ট্রপোপোজ। ট্রপোপোজ, ট্রপোপোজ বলতে কি বোঝানো হচ্ছে, ট্রপোস্ফিয়ারের একদম ওপরের স্তর। আর এই স্তরটাকে, এই যে ট্রপোস্ফিয়ারের উপরের স্তর, এটাকে বলে ইনভার্সন লেয়ার, VER, এটা হ্যাঁ SION লেয়ার। ধরো এইটা আমাদের ভূপৃষ্ঠ, তার থেকে উপরে এতটা পর্যন্ত আমাদের ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের পরে এই রকম অঞ্চলটাই একটা এমন স্তর তৈরি হয়, যেই স্তরটা হচ্ছে ইনভার্সন লেয়ার বলে। মানে কি, হঠাৎ করে দেখো এইটা টেম্পারেচার কমছে, বাট এখানে টেম্পারেচার ফিক্সড হয়ে যাবে, মানে এখানে আর টেম্পারেচার কমবে না। এরপরে যত উপরের দিকে যাব তত টেম্পারেচার হচ্ছে একটু একটু করে বাড়তে থাকবে, মানে ইনভার্স করে দেয়। যে ঘটনা এখানে ঘটছে তার ইনভার্স ঘটনা উপরের দিকে ঘটিয়ে দেয়। এই লেয়ারটাকে বলা হচ্ছে ইনভার্সন লেয়ার। ঠিক আছে, এরপরে কি হয়, টেম্পারেচার ওর উপরে গেলে ইনক্রিজ হয়ে যায়। মানে কি, এই স্তর একটা আলাদা স্তর, আবার উপরের ঘটনাগুলি আলাদা ঘটছে, তার জন্য উপরের স্তরও একটা আলাদা স্তর। এই যে 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 বিভাজিত করছে এই দুটো স্তরকে, মানে যেখানে এসে একবারে টেম্পারেচার ফিক্সড হয়ে যাচ্ছে, আর কমছেও না বাড়ছেও না কিছুটা দূর পর্যন্ত, ওই স্তরটাকে আমরা, মানে ওই লেয়ারের ওই অংশটাকে বলবো পজ। পজ মানে থামা। আর ট্রপোস্ফিয়ারের থামার অংশটাকে ট্রপোপোজ বলে। ঠিক আছে, তোমরা জানো তো, পজ করে দেওয়া যেই এরিয়াটাই পজ করে, মানে ট্রপোস্ফিয়ার যেটাই পজ হয়ে যায় সেইটাকে বলা হচ্ছে ট্রপোপজ। দেখো এরপর কিছু কোশ্চেন আছে, অ্যাকচুয়ালি আশা করছি এখানে কোশ্চেন নেই এখন আর, আছে আছে আছে। ওকে চলো কোশ্চেন দেখা যাক, তাহলে আমাদের এই স্তরের ঘটনা সাথে সাথে পড়াশোনাও শেষ হবে এই স্তরটা নিয়ে। আপাতত বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সব থেকে বেশি? দেখো ঘনত্ব সব থেকে বেশি কি জানবো, ট্রপোস্ফিয়ার স্তরের। ওকে, ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি কোন স্তরে ঘটে? এই এখন পড়ে এলাম ট্রপোস্ফিয়ার স্তরে। হ্যাঁ তুমি বলো, তুমি বলার চেষ্টা করো। ভর হিসেবে বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ ট্রপোস্ফিয়ারের অন্তর্গত? দেখো 75 থেকে 80% টোটাল মাসের এখানেই থাকে। বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক? জলীয় বাষ্প, জল যেখানে আছে তার আশেপাশেই জলীয় বাষ্প তৈরি হবে। তো জল কোথায় আছে? ভূপৃষ্ঠের ওপরে, মানে সরি ভূপৃষ্ঠ নয়, সমুদ্র, এই সমস্ত জায়গায়, মানে ভূপৃষ্ঠেই বলা যেতে পারে, সেখানেই জল আছে। তাহলে
জল যেখানে আছে তার কাছাকাছি স্তর কি আছে, ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারে কি হয়, জলীয় বাষ্পের মান সর্বাধিক হয়। দেখো তারপরের কোশ্চেন তোমরা বলবে, বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র এবং ভূপৃষ্ঠের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। ভেরি মাচ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র এবং ভূপৃষ্ঠের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। ট্রপোস্ফিয়ারের প্রধান কাজ হচ্ছে এটা, যার জন্য জীবকুল বেঁচে আছে, না হলে জীবকুল বেঁচে থাকতো না। অন্যান্য গ্রহের মতো আমাদের গ্রহ বেকার হয়ে যেত, কেউ থাকতো না। দেখো এরপরে বলেছে বায়ুর মধ্যে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক। আমরা কি পড়েছিলাম, নাইট্রোজেন 78% প্রায়, ঠিক আছে। তারপরে O2, অক্সিজেন, হাইড্রোজেন এরকম তারপরে পড়েছি। তাহলে নাইট্রোজেন হচ্ছে সব থেকে বেশি পরিমাণে থাকে। ট্রপোপোজ বলতে কি বোঝো, দেখো আমরা ট্রপোপোজ বলতে কি বোঝো এই একটু আগে ডিটেলসে পড়ে এলাম, আবার দেখিয়ে দিই ট্রপোপোজ বলতে কি বোঝো। যে ট্রপোপোজ বলতে বোঝানো হচ্ছে এমন একটা স্তর যেই স্তরে আমাদের কি হচ্ছে, নিচের যে ঘটনাগুলি সেই ঘটনাগুলি বন্ধ হয়ে ওখানে কি হচ্ছে, টেম্পারেচার ফিক্সড হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেটা আমি বললাম সেটা ভালোভাবে লিখবে। ট্রপোস্ফিয়ারে ঘটনাগুলি যা ঘটে তা ওপরের দিকে এসে একটা এমন স্তর আছে ট্রপোস্ফিয়ারের উপরের অংশ এবং অপর একটা স্তরের নিচের অংশ, মানে দুটি স্তরকে কি করছে ওরা, ডিভাইড করছে, সেপারেট করছে। ওই ওই এরিয়াটা যেটা টেম্পারেচারের মানে হাইটের সাথে সাথে টেম্পারেচার কিন্তু পরিবর্তন হয় না, সেই অঞ্চলটাকে ট্রপোপোজ বলবো। দেখো এখানে বলা হচ্ছে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর কাকে বলে, এটা একটু ডিটেলসে আলোচনা করা উচিত। আজকে দেখো ট্রপোস্ফিয়ার শেষ করব, তার জন্য একটু পড়ি। ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হচ্ছে আমাদের মেনলি ট্রপোস্ফিয়ারকেই। তার কারণ হচ্ছে 6.5 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার, প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে টেম্পারেচার হ্রাস পেয়ে যাচ্ছে উপর দিকে। আর একদম উপরের স্তরে, একদম উপরে ট্রপোপোজের ঠিক একটু নিচে সেখানে কি হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস, -56 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এইরকম টেম্পারেচার হয়ে দাঁড়াচ্ছে। তার জন্য এই যে উপরের দিকে যত যাচ্ছি টেম্পারেচার তত কি যে 6.5 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার করে ডিক্রিজ হচ্ছে। তার জন্য এই স্তরটাকে মানে ট্রপোস্ফিয়ার যে স্তর এটাকে বলা হয় ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা যেতে পারে। তো তাছাড়াও দেখো আর কোশ্চেন কি আছে, 9 নম্বর কোশ্চেন, কোন স্তরকে ঘনমণ্ডল বলা হয়। যার ঘনত্ব সর্বাধিক, যেখানে বায়ু, জলীয় বাষ্প ঘনত্বযুক্ত বেশি ঘনত্বের সমস্ত পদার্থ আছে, বেশি পরিমাণে আছে, সেই স্তরটাকেই বলবো ঘনমণ্ডল, মানে ট্রপোস্ফিয়ার হচ্ছে ঘনমণ্ডল। দেখো অ্যান্সার আমাদের ইম্পর্টেন্ট নয়, অ্যান্সার ট্রপোস্ফিয়ারই হচ্ছে, কিন্তু কার অ্যান্সার ট্রপোস্ফিয়ার হচ্ছে জানতে হবে। কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, কোশ্চেন দেখে রাখো, এরকম ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিবে। এখানের বাইরে যদি কোশ্চেন পড়ে তাহলে আর বলার কিছু নেই। এটা হচ্ছে খুব খুব মানে যত কোশ্চেন এখান থেকে হয় তা করানো হচ্ছে। এগুলো হচ্ছে শর্ট কোশ্চেন। 1 নম্বরের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেনে পড়তে পারে ট্রপোপোজ বলতে কি বোঝো, বা ট্রপোস্ফিয়ার কাকে বলে, ট্রপোপোজ কাকে বলে, এখানে এটা পড়তে পারে। দেখো মিশ্রিত অঞ্চল বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়, এই ট্রপোস্ফিয়ারকেই বলা হচ্ছে। এখানে তো যত রকমের বায়ু আছে, যত রকমের ধূলিকণা, বায়ু, এরোসল সমস্ত কিছু মিশ্রিত হয়ে একসাথে থাকে, জলীয় বাষ্পও থাকে এখানে মিশ্রিত হয়ে। তার জন্য এটাকে কি বলা হয়, মিশ্রিত অঞ্চল। ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলার কারণ কি, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলার কারণ আজকে আমরা এটা দিয়েই স্টার্ট করেছি। এত ভালো ভালো পয়েন্ট লিখেছি, যদি আমরা 2 নম্বরের লিখতে যাই, যদি আমরা 2 নম্বরের লিখতে যাই তাহলে শুধুমাত্র সিম্পলি বলবো, বা 1 নম্বরের যদি জিজ্ঞাসা করে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলার কারণ কি, তখন আমরা কি বলবো, দেখো বলবো যে এখানে জলীয় বাষ্প এবং এরোসল, তাছাড়াও গ্যাসীয় কণা আর মেঘ এই স্তরে বর্তমান বা এই স্তরে সৃষ্টি হয়, মেঘের সৃষ্টি হয়। এর ফলে এই স্তরে ঝড়, জল, বজ্রপাত এইরকম প্রাকৃতিক ঘটনাগুলি বা প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়। এই জন্যই এই স্তরকে ট্রপোস্ফিয়ার
এই নামটাকে আরেকটা নামে ডাকা হয়, যেই নামটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। আচ্ছা দেখো, এই স্তরে কিন্তু হেলিকপ্টার চলে। হেলিকপ্টার 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 দেখি, যদি কোশ্চেনে করে হেলিকপ্টার কোথায় চলে, কোন স্তরে চলে, তখন কি লিখবে? ট্রপোস্ফিয়ার। হেলিকপ্টার ট্রপোস্ফিয়ারেই চলে। প্রায় দেখো 10 থেকে 11 কিলোমিটারের মধ্যে পড়ে হেলিকপ্টারের রেঞ্জ। হেলিকপ্টার যদি আমাদের সিম্পল হেলিকপ্টার তো আরও আরও অনেক নিচেই চলে, তবুও 10 থেকে 11 কিলোমিটার হাইয়েস্ট উচ্চতা পর্যন্ত যেতে পারে হেলিকপ্টার। এর ওপরে কিন্তু গেলে তার ফিউল এফিসিয়েন্সি বা তার যে বিল্ড কোয়ালিটি, তাকে আরও মজবুত হতে হবে, আরও অনেক ঘটনা ঘটতে পারে। তার জন্যই হেলিকপ্টারকে প্রায় অ্যাপ্রক্সিমেট 10 থেকে 11 কিলোমিটারের উপরে আর ওড়ানো হয় না, ঠিক আছে? অত দূর পর্যন্ত এরা রেঞ্জ রাখে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রপোস্ফিয়ার শেষ হচ্ছে 12 কিলোমিটার থেকে 13 কিলোমিটার। আবার যখন যেখানে হচ্ছে হেলিকপ্টার মেনলি উড়ে নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে সেটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার বা অন্যান্য জায়গায় এরকমভাবেই থাকে। আর মেনলি হেলিকপ্টার ওড়ানো হয় 8, 9, 10, 11 এরকম কিলোমিটার রেঞ্জে, ঠিক আছে? তার মানে দেখো হেলিকপ্টার কোথায় ওড়ে? ট্রপোস্ফিয়ারে। বোঝা গেল ব্যাপারটা? আর সাধারণ বিমান, সাধারণ যে এয়ারলাইন্স, যেটাকে কমার্শিয়াল বলে, কমার্শিয়াল হেলিকপ্টার, CICIAL, কমার্শিয়াল এরোপ্লেন, ট্রপোস্ফিয়ারে দেখা যায় 10 থেকে 11 কিলোমিটারে, ঠিক আছে? 8 কিলোমিটার 9 কিলোমিটার পর্যন্ত আমাদের সর্বোচ্চ চূড়া অবস্থিত। তার উপর দিকে আমাদেরকে মিনিমাম উড়াতেই হবে, না হলে ধাক্কা খেয়ে যাবে না। তার থেকেও দেখো 1-2 কিলোমিটার উপরে ওড়াই, তাহলে হাইয়েস্ট কত? 10 থেকে 11 কিলোমিটার উপরে পর্যন্ত আমাদের এটা উড়তে পারে কমার্শিয়াল এরোপ্লেন। এর বেশি উড়ার পারমিশন সেরকম কিছু নেই এদের। কমার্শিয়াল মানে যেগুলো এই যাত্রী বহন করে, যেগুলো সাধারণ ব্যবহার হয়, এই সমস্ত। তাহলে হেলিকপ্টার এবং এরোপ্লেন, কমার্শিয়াল এরোপ্লেন কোথায় ওড়ে? ট্রপোস্ফিয়ারে। দেখো এরোপ্লেন আরও অনেক ধরনের আছে, প্রতি ধরনের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার আছে, ঠিক আছে? যতটুকু এখানে পড়ানো হলো ততটুকু একবার রিভিশন করো। আজকের ক্লাস এই পর্যন্ত। তাহলে আমার প্রিয় বন্ধুরা, দেখো আজকে যে সমস্ত কিছু শিখেছি তোমরা একটু রিভিশন করে নাও, পরবর্তী ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। গুড বাই এভরিওয়ান, গুড বাই। সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো এবং পরবর্তী ক্লাসের জন্য একটু প্রিপেয়ার হয়ে থাকো।